মাঝখানে প্রায় 15টা দিন প্রায় তো চলেই গেছে। ব্লগ কাকে বলে, কিভাবে কি এডিট করব না করব, কোন ভিডিও নিয়ে কী ভিডিও করব, লাস্ট কি ভিডিও দিয়েছিলাম সব ভুলে জলে গুলে খেয়ে ফেলেছি। কারণ তো ছিল কিছু বটেই, তো সেসব নিয়ে কথা না বলে ভাবলাম যে ঠিক আছে চলো আজকে একটু আবার নতুন করে মনে হচ্ছে না, আমার তো আবার মাঝে মধ্যেই একটু বিজ্ঞাপন বিরতি চলে আসে বেশিক্ষণের। তো ভাবলাম যে ঠিক আছে চলো ব্লগটাকে শুরু করি। শেষ করেছিলাম যেখানে ঠিক সেখান থেকে শুরু করলাম। এই রাস্তাটা একটা সময় আমার ভীষণ ভীষণ কাছের একটা রাস্তা ছিল। আমার একটা অভ্যেস ছিল। কেমন অভ্যেস বলো তো? যখন আমি এই ক্লাস 2তে পড়ি তখন কথকতার সাথে আমার যুক্ত হওয়া, এবং আমারই এক বন্ধুর থ্রুতে সেই কথকতা নামে একটি আবৃত্তি শিক্ষা সংস্থার নাম পাই, জানতে পারি কেউ শেখাচ্ছে। কোনো এক রোববার বাবার সাথে যাই, গিয়ে দেখি ছোট্ট একটি টুল রাখা, গ্রাউন্ড ফ্লোরের একটি ঘর, আর ভীষণ ছিমছাম বড় করে একটা রবীন্দ্রনাথের ছবি লাগানো, এবং ঘরটির মধ্যে না কি অদ্ভুত একটা মায়া, কি অদ্ভুত একটা টান, কি অদ্ভুত একটা গন্ধ রয়েছে। চতুর্দিকে আবৃত্তির বই, এবং একটিও ছড়ানো না, ভীষণ রকমভাবে গোছানো। এখন বলতেই পারো ক্লাস 2তে এত কী করে মনে আছে? আমার সত্যিকারের বলছি মনে আছে। তো সেই প্রথম যাওয়া, প্রথমবার দাদা এলো। দাদা এসে আমাকে বলল যে আমি অমিতাভ ঘোষ, আমাকে নয় সরি বাবাকে বললো আমি অমিতাভ ঘোষ, আমি আবৃত্তি শেখাই। তো আমার সাথে পরিচয় করলো, তোমার নাম কি, কোন স্কুলে পড়ো, হ্যান ত্যান এসি। গলার কাজ হিসেবে ডায়েরির পেছন পাতা থেকে দাদার প্রথম আমাকে নিয়ে হাতে খড়ি শুরু। হাতে খড়ি মানে কি সেই 3.5-4 বছরের গল্প বলে না, যেই সময় থেকেই শুরু করা যায় সেই সময়টাই আমাদের তাঁর কাছে, গুরুর কাছে হাতে খড়ি হয়ে যায়। তো আমার কাছেও ঠিক সেই সময়টা সেই রকমই ইম্পর্টেন্ট একটি সময় ছিল, যেই সময় আমি দাদাকে পেয়েছিলাম। তো দাদার কাছে সেদিন প্রথম আমার কবিতা ছিল পাখির মতো, আল মাহমুদের লেখা একটি কবিতা। মায়ের বুকের দুধের মতন ফিনিকে ফিনিকে ধানের বন্যা, 3খানা ইটে পাতা নুনের আছে ফুটপাতে। আপনারে তুমি দেখিছ মধুর রসে, তাহার মাঝারে নিজে করিয়া দাও মোরে দেবতা, করিয়া এ দেখো প্রাণ, কি অমৃত তুমি, যাহা পরিবারে পা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও। And there is thy feet that live the poorest and lowliest and lost. যেথায় থাকে সব দিনের থেকে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে, যখন তোমায় প্রণাম করি। সেই কথকতার 25টা বছরের বর্ষপূর্তি উপলক্ষে আমরা এক হয়েছিলাম, এবং সেই দিনটা যে কিভাবে উৎসবের মতো হই হই রই রই করে কেটে গেছিলো, মানে বলার মতোই, বলার অপেক্ষাই রাখে না। আমরা সেরকম রিহার্সাল করতে পারিনি, একদিনের রিহার্সাল এই প্রোগ্রাম নামিয়েছি, কিন্তু যে যার মতন করে সব দিকটা দিয়ে চেষ্টা করেছি যে যাতে না কিছু করে চেষ্টা করেও আমরা দাঁড় করাবো, এটা আমাদের তরফ থেকে দাদার জন্য উপহার হয়ে থাকবে। তো এই ছিল আমার ছোট্ট একটি ইন্ট্রোডাকশন কথকতার জন্য, কারণ এই ভিডিওটা শুধুমাত্রই কথকতা ওরিয়েন্টেড একটি ভিডিও হবে, তা রিহার্সাল হোক, কবিতা পাঠ হোক বা যাই হোক। তো প্রথম দিন আমরা যখন দাদার বাড়িতে এক হই, দাদার ঘর চেঞ্জ হয়েছে, সব চেঞ্জ হয়েছে, কিন্তু দাদা তো আর চেঞ্জ হয়নি, আর আমরা মানুষগুলোও চেঞ্জ হয়ে যায়নি। তো সেই আমরা যখন একসাথে হই, সেই পুরনো রিহার্সালের স্মৃতি থেকে শুরু করে হাসি মজা হই হই রই রই, আর সাথে দাদার চকলেট খাওয়ানো সব কিছু ছিল। আর যেটা ছিল না সেটা হচ্ছে মুখস্থ হয়ে যাওয়া কবিতা, কেউ ঠিকঠাক বলতে পারছি না, গাইতে পারছি না, ভুল ভাল, এটা সে তারটা এ, মানে কুচবি এরকম বলে যাচ্ছি।
দিয়ে ভাবলাম যে আগামীকাল আমাদের প্রোগ্রাম, আমরা যদি এই জিনিসটা কন্টিনিউ করতে থাকি আমাদেরকে আর ডিম ছুঁড়ে স্টেজে মারার থেকে কেউ বাঁচাতে পারবে না। তাহলে অগত্যা কী উপায়, আমরা ঠিক করলাম পরের দিন সকাল 6:30টার সময় থেকে রিহার্সালে বসবো এবং বললাম সবাইকে আমার বাড়িতে চলে আসতে, যে যেভাবেই হোক আমাদেরকে মানে মরণ বাচন সব কিছু উপেক্ষা করেই আমাদেরকে এই জিনিসটাকে উতরে দিতে হবে। তো যাই হোক, সেই দিনের সন্ধে রিহার্সালটা ভীষণ মজা করে একটা কমপ্লিট করেছি। ভেতরে ভেতরে সবাই ভয়ে আছে, কিন্তু প্রচণ্ড মজা করেছি, কারণ ওই সময়টা তো আর ফেরত আসবে না, না যতই যাই হয়ে যাক। আবার স্টেজে ডিম ছোড়া খেলে সেটাও ফেরত আসবে না, সেটাও আবার ব্যাপার। তো যাই হোক, তো এই সমস্ত করার পরে পরের দিন সকালবেলায় রিহার্সালে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, চলো এবং দেখো। Oh, boundless, within bound, you play your own tunes. Hence, your light within me is so new. সীমার মাঝে অসীম, তুমি বাজাও আপন সুর। আমার কে? মধ্যে তোমার প্রকাশ নাম কি? হইতে তাই এত। এটা? কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে, তোমার রূপের লীলায় জাগে হৃদয় পুর। রক্ত খাচ্ছে আমাদের। Open thine eyes and see, thy God is not before thee. ভজন, পূজন, সাধন, আরাধনা, সমস্ত ঠাকুরে রুদ্ররায়ে, দেবাশয়ে, কামে, লীলায় সব লোকে পদ্ম রেখে তাদের ধরে খাঁচায় রেখে মায়ের কাছে রানা ছুড়ে নামটা শোনায় এক সুরে সামনে রেখে মুদির খাতা হিসেব বসায় 21 পাতা যায় রাত দুপুরে নামটা কারে সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে, নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সমস্ত গান সমাপ্ত হোক নীরব সজিতায় মানুষ জাতি হংস যেমন Sorry. মাঝে থেমে যাবো যেমন মানুষ যাত্রী তেমনি সারা দিবস রাত্রি ঘুরবি না। একটি নারী প্রভু একটি নমস্কারে সকল দেহ মিটিয়ে পড়ি। সমস্ত প্রাণ উড়ে চলুক। আর তিনটা ফাটা। নবনীতা তো দেখাবি না? আচ্ছা, নবনীতা না মিতা মিতা নব গেল না, নব আনন্দে যাবে। হ্যাঁ, তো চুল খেয়ে ফেল। তোর মুখে কেন? বাথরুমে যাইবি না। বল 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 বল, তোর বল না। তুই কামড় দে। এই মুখ ওইদিকে মুখ। এর মুখ ওইদিকে ঘোরা, কেউ কারোর দিকে তাকাইস না। আচ্ছা, উল্টা দিকে ঘুরে। তুই তোকে লাইট রিহার্সাল নাই রে, লাইট রিহার্সাল। লাস্ট আমার মরে যাবে ওরা। কোন না। রেডি 1 2 3 স্টার্ট। একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে, ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে, নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা, একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে, সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে, হংস যেমন মানুষ যাত্রী তেমনি সারা দিবস রাত্রি,
একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। একটি নমস্কারে ভুল হলো? ওই তোরা সমস্ত প্রাণী আমি প্রাণ রাখছি। মন সব জুড়ায় দিচ্ছি ওখানে, প্রাণটা শান্তি কামনা করে হয়ে যাবে ওখানে। শেষটা করি, হ্যাঁ আরেকবার শেষটা কর, আরেকবার ধীরে ধীরে কর। সোজা মন। না ওই যে একটি নমস্কারে শুরু করি। আচ্ছা, ওটা কেউ তেমনি বলছিস আর কেউ তেমনি বলছিস, কানে লাগছে আমি বলছিলাম সব, আমি তেমনই প্রথমেই আমি তেমনই মানে বলছি, যা বলবি একটা বল। তেমনি বলছি, আমি তেমনি বলে দেবো। তেমনি তেমনি সকল তিনটাই সমস্ত। এই জন্যই গন্ডগোল চলছে তো হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল তো এবার বল। কারণ হচ্ছে না গন্ডগোল, তোমরা সকল দেহ লুকিয়ে পড়ে ওইটুকুন না, পুরোটা বলো। একটি নমস্কারে প্রভু, দাদা তোমাকে এই যে যেভাবে বলবে সেভাবে বলো প্লিজ। নমস্কারে আরে সকল এজেড দেহ পারসন মনে লুকিয়ে করতে পড়ে একটু সময় লাগে। তোমার Time দাও। সংসারে ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত। 6:30টায় বলেছি ঠিকই, কিন্তু আমরা নিজেরা জানতাম যে ওরা 7:30টায় ছাড়া বাঙালি আগাবে না। তো আমি চুপচাপ শান্ত মতন শুয়েছিলাম যে যখন সবাই আসবে সেই সময়ই আমি উঠবো, কারোর জন্য আমি আগে থেকে উঠে বসে থাকবো না। তো যথারীতি আমরা আবার রিহার্সাল করতে বসি এবং দেখি যে আমরা আবার সে ভয়ঙ্কর রকমের ভুল ভ্রান্তি যাবতীয় যা তা করছি জিনিসটা নিয়ে, এবং নিজেদের সম্মানের থেকেও বড় কথা সিনিয়র স্টুডেন্ট হয়ে দাদার সম্মান, সেইটা আমরা আদেও রাখতে পারবো তো, এইটাই ছিল হচ্ছে মেইন কোয়েশ্চেন মার্ক। তখনও অবধি কবিতা মুখস্থ হচ্ছে না, মুখস্থ হলেও কনফিডেন্স আসছে না, কনফিডেন্স হলেও কার পরে কার সিকোয়েন্স সেটা মনে থাকছে না। মানে আমরা নিজেরাই নিজেদেরকে মেরেছি, বকেছি। আর এই দেখো, এই হচ্ছে কাণ্ড কারখানা হয়েছে। কারণ হচ্ছে আমরা কৌশিক দা বলে একটি বিখ্যাত ব্যক্তি, সে বারবার যখন ভুলে যাচ্ছিল তখন উল্টো দিকের মানুষের মুখ দেখে লিপ সিঙ্ক করে বারবার করে সেই জায়গাটা খুব ফ্ললেসভাবে বলে ফেলছিল। তো সে যাতে আর কোনো রকমভাবে সেই সুযোগটা না পায়, তাই যাদের মানে খুব ভালো মুখস্থ যাদের ছিল এবং যাদের দেখে দেখে বলে ফেলছিল খুব সহজাতভাবে, সেইটাকে দিয়েছি আটকে, কোনো রকম আর সুযোগ নেই। এবং সেটা করতে গিয়ে যে কী পরিমাণ হাসি হাহা হিহি হুহু করতে হয়েছে সেটা আর নাই বললাম। মানে সেই দিনও আমাদের আর ঘন্টা পরে স্টেজে ওঠার কথা, আর কৌশিকদার ঘাড়ে হচ্ছে বিভৎস রকমের দায়িত্ব। মানে পুরো প্রোগ্রামটা যত মিউজিক অ্যারেঞ্জমেন্ট সবটাই কৌশিকদা। হ্যাঁ, তো তার ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু তাকে তো ছেড়ে দেওয়া যায় না। প্রচুর মারধর খেয়েছে, প্রচুর বকা ঠকা যাবতীয় যা তা খেয়েছে, যাই হোক। কিন্তু হ্যাঁ, বকা খাক মার খাক যা কিছুই হোক, আমাদের প্রোগ্রামটা যে লাস্ট অবধি আমরা আমাদের তরফ থেকে জিনিসটাকে একদম টু দি পয়েন্ট নামাতে পেরেছি, আমাদের যেটা ইচ্ছে ছিল আমরা সেটা করতে পেরেছি, সেটাই অনেক। তো আজকে ব্লগটাকে রিহার্সাল টাইম অবধিই রাখছি। কালকে আমার তো কাল আবার কবে আসে সেটা আমি নিজেও মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। তো নেক্সট ব্লগটা শুরু করব প্রোগ্রামে যাওয়ার আগে থেকে কী করলাম না করলাম এবং প্রোগ্রামের ব্লগ। তাহলে আশা করি তোমাদের দেখতে সুবিধে হবে, কারণ আমাদের এই রিহার্সালের ব্লগটাই এত বেশি বড় এবং মাঝখানে কৌশিকদাকে নিয়ে রীতিমতো মুখস্থ করতে বসানো হয়েছিল যে অ্যাট এনি কস্ট তুমি এক্ষুনি মুখস্থ করো, এক্ষুনি তোমাকে বলতে হবে, নাহলে আমরা সবাই মেরে তোমাকে শেষ করে রেখে দেবো। সবাই মেরেছি সেদিন কৌশিকদাকে। তো তার জন্য আমরা একটুও দুঃখিত নই, একটুও তার জন্য আমাদের কোনো কিচ্ছু নেই, ক্ষমা চাওয়ার নেই, কোনো ঘেন্নাপিত্তি কিচ্ছু নেই। আমরা ভীষণ খুশি যে বকা দিয়ে মার খাইয়ে ওকে জিনিসটা দান করাতে পেরেছি। রিহার্সাল ডান, খাওয়া দাওয়া ডান, এখন একটু রেস্ট করবো, কারণ একদমই ঘুমাইনি। 6টায় উঠেছি আর রাত্রিবেলায় প্রায় 2টোর সময় ঘুমিয়েছি, চোখ দেখেই বুঝতে পারছো। আজকে খুব সুন্দর শিলিগুড়ির একটা ওয়েদার, মানে পাখা না চালালেও হয় শিলিগুড়ি বলতে আমরা বুঝি, ঠিক এতটাই মেঘলা। ইয়েস, তো এখন একটু রেস্ট করে নেব, তারপরে কিছু প্ল্যান আছে সেগুলোর জন্য আস্তে আস্তে সেগুলোকে গোছাবো। আর নিজের কবিতা গান সেগুলো তো প্র্যাকটিস করতেই হবে। আর প্রোগ্রামের পুরো ভিডিও না দেখাতে পারি, কিন্তু অবশ্যই দেখাবো। মানে এটা আমাদের কাছে একটু বিশাল বড় উদযাপন টাইপের। তো চলো, কি হয় না হয়, কেমন কাটে। তো এই ছিল আমাদের রিহার্সালের ইতিবৃত্ত। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা জানিও। আর দিল্লিতে ইতিমধ্যে গরমে পুড়ে ছারখার হয়ে গেছি, তাই নতুন ব্লগ আসতে খুব দেরি হচ্ছে, সেটা আমিও জানি। চেষ্টা করব মাঝে মধ্যে যখন সময় পাবো এডিট করে দেওয়ার, কারণ প্রচুর কন্টেন্ট অলরেডি জমে আছে। এটা গত 2 তারিখের ভিডিও, আর আজকে আমি 3 তারিখে ভয়েস ওভার দিচ্ছি, সেটা আপলোড করবো কবে সেটাও বুঝতে পারছি না।
তো একটু গরমটা কমলে মনে হচ্ছে একটু স্বস্তি পাবো, নাহলে শরীর টরীর আর কিচ্ছু দিচ্ছে না কোনো রকমভাবে এডিট করা বা কিছুর জন্যই কোনো এনার্জি পাচ্ছি না, এটাই হলো মেন মোদ্দা কথা। তো তোমরা সবাই কেমন আছো, কোথায় আছো, গরমে সবাই সবার খেয়াল রেখো, সবার সাথে থেকো, পাশে থেকো, প্রচুর পরিমাণে নিজেদেরকে হাইড্রেটেড করে রেখো, ডিহাইড্রেশন কোনোভাবে হতে দিও না, আর যা যা প্রিকশনস নেওয়ার আছে সেই প্রিকশনস মেনে চলো।